হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি বিবিএসসি ইউনিটে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার কোয়েশ্চেন্স সলিউশন করব, ইংলিশ পার্টটা। তো আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে। দুই একটা ট্রিকি কোয়েশ্চেন ছাড়া বাকি কোয়েশ্চেনগুলো সহজ ছিল। তো আজকে আমরা দেখি যে কোয়েশ্চেনগুলো আসলে কোন জায়গায় আমরা হয়তো ভুল করেছি বা আমরা ঠিক করলে কীভাবে করেছি, আমরা সেই জিনিসটা একটু দেখি। 1 নম্বর কোয়েশ্চেন যেটা আসছে, কি আসছে একটু দেখি আমরা। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। 1 থেকে 3 তিনটা কোয়েশ্চেন দিয়েছে, যেখানে সঠিক শব্দটা নির্ণয় করতে বলেছে। 1 নম্বর কোয়েশ্চেনটা ছিল কি একটু দেখি সবাই। শি লাইকস অ্যাডভেঞ্চার বুকস। অপশন এতে ছিল রিডস, অপশন বিতে ছিল রিডিং, অপশন সিতে ছিল টু রিডিং, অপশন ডিতে ছিল রিড। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে একটু অ্যানালাইজ করি, তাহলে আমরা একটু দেখব। সেটা হচ্ছে এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, লাইকস, এই লাইকস ভার্বটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। এবং এই সেন্টেন্সটা দেখে আমরা কি দেখছি, এই সেন্টেন্সটা দেখে আমরা দেখছি এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কি জানি? আমরা জানি সিম্পল সেন্টেন্সের শর্ত অনুযায়ী সিম্পল সেন্টেন্সে কি থাকে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে একটা এবং আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে ফাইনাইট ভার্ব। তো এই ক্ষেত্রে যদি সেন্টেন্সে অন্য কোনো ভার্ব আমাদের আনতে হয়, তাহলে সেই ভার্বটাকে আমাদেরকে কী করতে হবে, সেই ভার্বটাকে আমাদেরকে করতে হবে নন ফাইনাইট ভার্বে কনভার্ট করতে হবে। তাহলে এই যে গ্যাপ দিয়েছে, এই গ্যাপে আমরা যদি কোনো ভার্ব বসাতে চাই, তাহলে সেই ভার্বটাকে অবশ্যই নন ফাইনাইট ভার্ব করতে হবে। তাহলে আমরা একটু অপশানে দেখি যে এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে কী কী আছে। অপশান এইতে দিয়েছি রিডস। রিডস হচ্ছে আমার কি V1 মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপর অপশান বিতে দেখি, অপশান বিতে দিয়েছে হচ্ছে রিডিং। রিডিং হচ্ছে কি বিফোর মানে হচ্ছে বিফোর একটা নন ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। এরপর অপশান সিতে কি দেওয়া আছে, অপশান সিতে দেওয়া আছে টু রিডিং। এখানে একটা ভুল দেওয়া আছে, যেহেতু আমাদের গ্যাপের আগের ওয়ার্ডটা হচ্ছে লাইকস, তাহলে লাইকস টু যদি আমরা দিই, তাহলে এখানে রিডিং না হয়ে এটা যদি রিড হতো, দেন আমরা এই অপশনটাকে কনসিডার করতে পারতাম। এবার অপশন ডিতে কি দিয়েছে, অপশন ডিতে দিয়েছে রিড। রিডটা হচ্ছে কি V1 মানে এটাও হচ্ছে কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে আমার সেন্টেন্সের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এখানে একটা কি দরকার, আমার এখানে দরকার একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে অপশানে কি দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে ফাইনাইট ভার্ব, তাহলে এটাকে আমরা আনসার হিসেবে নিতে পারছি না। অপশান বিতে দেওয়া আছে রিডিং, আমরা এখানে পরে আসছি। অপশান সিতে দেওয়া আছে টু রিডিং, যেখানে টু রিড হলে হয়তো আমরা এটা কনসিডার করতে পারতাম, তাহলে আমার অপশান সিটাও হবে না। অপশান ডিতে দেওয়া আছে রিড, তাও হচ্ছে কি ফাইনাইট ভার্ব, তাহলে এটা হবে না। যেহেতু আমার এখানে একটা কি দরকার, নন ফাইনাইট ভার্ব দরকার, তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনের আনসার হচ্ছে কি রিডিং। আশা করছি সবাই বুঝছো। এরপর আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, দ্য ফিউচার লুকস অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য ওয়েদার টুডে। দ্য ফিউচার লুকস অ্যাজ ড্যাশ দ্য ওয়েদার টুডে। তাহলে এখানে আমার 4টা অপশন আছে, একটা হচ্ছে ব্লিক, কোল্ড, উইন্ডি, আর হচ্ছে কি ড্যাম। তাহলে এখানে কি হবে আনসার? হ্যাঁ, আমরা একটু দেখি। ব্লিক, তাহলে প্রত্যেকটা একটু মিনিংগুলো দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে কি হতে পারে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা একটু দেখি যে কি হবে। আমরা একটু অর্থগুলো জানার চেষ্টা করি আমরা, যে এখানে ব্লিক মানে হচ্ছে কি, ব্লিক মানে হচ্ছে কোল্ড, আনপ্লিজেন্ট অ্যান্ড ডাল। হ্যাঁ, অনেক কিছু হতে পারে এই ব্লিক দিয়ে, কোল্ড, আনপ্লিজেন্ট অ্যান্ড ডাল। তাহলে ব্লিক ওয়েদার যদি আমরা বলি, তাহলে ব্লিক ওয়েদার হচ্ছে যে ওয়েদারটা কোল্ড, আনপ্লিজেন্ট অ্যান্ড ডাল, মানে যেটাকে আমরা বলতে পারি কি আনসার্টেন। এটাকে আমরা কি বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি আনসার্টেন। হ্যাঁ, আনসার্টেন, যে এখানে একটা অনিশ্চয়তা আছে, একটা অন্ধকারের একটা কি আছে, ভাব আছে, যে সেজন্য যদি আমরা ব্লিকটাকে এখানে বসাই, তাহলে আমরা দেখি এটা ব্লিকটা এই আমার গ্যাপের মধ্যে স্যুট করে কিনা। কি বলছে, দ্য ফিউচার লুকস অ্যাজ ব্লিক অ্যাজ দ্য ওয়েদার টুডে। হ্যাঁ, তাহলে আমার কি হচ্ছে, ভবিষ্যৎকে মনে হচ্ছে কিসের মতো মনে হচ্ছে, আজকের ওয়েদারের মতোই অন্ধকার মনে হচ্ছে, মানে ভবিষ্যৎটা আজকের ওয়েদারের মতোই কি মনে হচ্ছে, অন্ধকার মনে হচ্ছে। তাহলে এই অপশনটা কিন্তু এখানে স্যুট করে। তারপর আমরা বাকি অপশনগুলো দেখি। একটা হচ্ছে কোল্ড মানে হচ্ছে শীতল বা ঠান্ডা। আর একটা হচ্ছে উইন্ডি মানে হচ্ছে, আমরা তো বুঝতেই পারছি এটা আসছে থেকে উইন্ড থেকে। উইন্ডি মানে হচ্ছে ঝড়োয়া, ঝড়ের পরিবেশ বিরাজমান আছে, এই ধরনের একটা পরিবেশ। আর একটা হচ্ছে ড্যাম। তাহলে
চারটা ওয়ার্ড অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে এখানে ব্লিক ওয়ার্ডটাই হচ্ছে সবচেয়ে সুইটেবল ওয়ার্ড এই গ্যাপে বসার জন্য। সো এখানে আনসার হিসেবে আমরা কাকে দিব? ব্লিককে। দ্য ফিউচার লুকস অ্যাজ ব্লিক অ্যাজ দ্য ওয়েদার টুডে। তার মানে কি ভবিষ্যৎটা কিসের মতো মনে হচ্ছে? ভবিষ্যৎটা মনে হচ্ছে আজকের ওয়েদারের মতোই অন্ধকারাচ্ছন্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। আচ্ছা, ক্লাসে অসংখ্যবার করিয়েছি আমরা অসংখ্যবার পড়িয়েছি এবং এই কোয়েশ্চেনটাই হুবহু চলে আসছে। এগুলো আমরা ক্লাসে অনেকবার প্র্যাকটিস করেছি এবং স্টুডেন্টরা আপনারা হয়তো কোয়েশ্চেনটা দেখলে বুঝবেন যে এটা অনেকবার আপনারা করেছেন এবং আশা করি এই কোয়েশ্চেনটা দেখে আপনারা খুশি হয়েছেন পরীক্ষা হলে যে এটা আমার প্র্যাকটিস করা থেকে চলে আসছে। কি বলেছে 3 নম্বর কোয়েশ্চেনটা? আই আস্কড হিম ড্যাশ। এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা আসছে কোথা থেকে আমরা একটু দেখি। এই কোয়েশ্চেনটা আসছে আমরা একটা টার্ম পড়েছি, টার্মটার নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আমরা একটা টার্ম পড়েছিলাম, সেই টার্মটার নাম হচ্ছে কি? এমবেডেড কোয়েশ্চেন। যেখানে আমরা কি বলেছিলাম? যেখানে আমরা বলেছিলাম যদি আমরা মাঝখানে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডকে রাখি তাহলে সেক্ষেত্রে আমার পরের অংশটাতে দ্যাট মিন্স এই ক্লজটাতে কখনো কোয়েশ্চেন হবে না। এই ক্লজে সবসময় কাকে রাখতে হবে? সাবজেক্ট প্লাস ভাবকে রাখতে হবে। এখানে এই পোর্শনটাতে সবসময় কাকে রাখতে হবে? সাবজেক্ট প্লাস ভাবকে রাখতে হবে। সেক্ষেত্রে এর আগের অপশনটাতে আমি সাবজেক্ট প্লাস ভার্বও রাখতে পারি, আবার চাইলে আমার আগের পোর্শনটা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয়, এগুলো ক্লাসে বারবার বলেছি আমি এই জিনিসগুলো দেখার জন্য। সেক্ষেত্রে যদি আমরা শুরুতে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দেখি তাহলে আমার সেন্টেন্সের শেষে চিহ্নটা হবে নোট অফ ইন্টারোগেশন, মানে এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আর যদি এদিকেও যদি আমার কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তাহলে পরের অংশে কি থাকে? পরের অংশে থাকে ফুল স্টপ। তাহলে আমরা একটু দেখি এখানে কি হয়েছে। এখানে আমরা প্রথম অংশ যেটা দেওয়া আছে সেখানে দেখছি কি আই আস্কড হিম, দ্যাট মিন্স আমরা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব পাচ্ছি। তাহলে প্রথম অংশে সাবজেক্ট প্লাস ভার্ব পাওয়ার মানে হচ্ছে অবশ্যই পরে কি থাকবে? পরে ফুল স্টপ থাকবে। এই দেখেন আমাদের কি আছে? ফুল স্টপ আছে। এবং এটাও আমরা জানি যে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডের পরের অংশটা সবসময় কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে আমরা এখানে একটু দেখি যে কোন পোর্শনে সাবজেক্ট প্লাস ভার্বটা দেয়া আছে। অপশন এতে কি দেয়া আছে? হোয়াট নেম ইজ হিজ। তাহলে এটা ভুল। এটা দেখেন এখানে হোয়াট আছে, এখানে কি আছে? নেম ইজ হিজ। তাহলে সেন্টেন্সের প্যাটার্নটাতে ভুল আছে, তাহলে হবে না। অপশন বিতে দেখি, অপশন বিতে দিয়েছি কি হোয়াট ওয়াজ হিজ নেম। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড পেয়েছি আমরা এখানে, ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড পেয়েছি। এরপর ওয়াজটা হচ্ছে কি? ভার্ব। হিজ নেম এটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে এখানে কি হয়েছে? এখানে আমার ভার্বটা আগে চলে আসছে, সাবজেক্ট আসছে কোথায়? পরে। তাহলে আমার এই অপশনটা হবে না। অপশন সিতে যাই। অপশন সিতে কি বলেছে? হোয়াট ইজ হিজ নেম। তাহলে এখানেও একই কাজ হয়েছে, ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, এরপরে কি আসছে? ভার্ব আসছে, এরপরে কি আসছে? সাবজেক্ট আসছে। তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমার আনসার কি হচ্ছে? হোয়াট হিজ নেম ওয়াজ। এখানে কি হয়েছে? হোয়াট ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, এরপর হচ্ছে হিজ নেম হচ্ছে আমার সাবজেক্ট এবং আমার কি? ওয়াজটা ভার্ব। তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে পরের অংশ কি হবে? সাবজেক্ট প্লাস কি হবে? ভার্ব হবে। তাহলে আমার আনসার হচ্ছে কি? হোয়াট হিজ নেম ওয়াজ। ওকে, আচ্ছা আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, আশা করছি এই কোয়েশ্চেনটা দেখে সবাই খুশি হয়েছে, কারণ এই কোয়েশ্চেনটা ক্লাসে আমি বারবার পড়িয়েছি, বারবার বলেছি যে এই কোয়েশ্চেনটা থেকে প্রশ্ন সবসময় হয়। ম্যাক্সিমাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এই প্রশ্নটা আসে। সো আমি এটা ক্লাসে কিন্তু গুরুত্ব সহকারে পড়িয়েছি এবং এটার যে ভিন্নতাগুলো আছে সেগুলো ক্লাসে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা একটু দেখি এখানে কী বলেছে। হি টেক্স প্রাইড ড্যাশ হিজ ওয়েলথ। তাহলে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তার মানে এখানে আমাকে সঠিক প্রেপোজিশনটা বসাইতে হবে যে প্রাইডের সাথে কি বসে। তাহলে আমরা একটু দেখি প্রাইড ওয়ার্ডটার সাথে আসলে কি বসে। প্রাইড ওয়ার্ডটার সাথে আসলে কি বসে আমরা একটু দেখি। প্রাইড, প্রাইড, প্রাউড। তাহলে আমরা তিনটা শব্দ নিলাম এখান থেকে। হ্যাঁ, তাহলে আসি। প্রথমটা হচ্ছে প্রাইড। প্রাইড এখানে আমি নিচে লিখলাম কি? ভি মানে হচ্ছে ভার্ব। এরপর লিখলাম কি আমি? এরপর লিখলাম হচ্ছে প্রাইড। প্রাইডটা হচ্ছে কি? নাউন। প্রাইডটা কি? নাউন। এরপর লিখেছি আমরা প্রাউড। প্রাউডটা কি? প্রাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলো আমি ক্লাসে বারবার করিয়েছি। হ্যাঁ, তাহলে একটু আসি। আমরা সবাই জানি প্রাউডের সাথে প্রেপোজিশন হিসেবে কি বসে? অফ। প্রাউড অফ মানে হচ্ছে কি? গর্বিত। হ্যাঁ, এখন আমাদের প্রবলেমটা হয় এই জায়গায় যে
প্রাইড ভার্ব হিসেবেও বসে, আবার প্রাইডটা নাউন হিসেবেও বসে। এখন প্রাইড যখন ভার্ব হিসেবে বসে তখন প্রাইডের সাথে প্রেপোজিশন হবে কি অন, প্রাইডের সাথে প্রেপোজিশন হবে কি অন। আর প্রাইড যখন নাউন হিসেবে বসে তখন প্রাইডের সাথে প্রেপোজিশন হয় কি ইন, প্রাইডের সাথে প্রেপোজিশন কি হয় ইন। এখন আমার একটা প্রশ্ন বা সবার প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে প্রাইড যে ভার্ব হচ্ছে বা প্রাইড যে নাউন হচ্ছে সেটা আমরা বুঝবো কিভাবে। হ্যাঁ, তো এটার জন্য একটা সহজ টেকনিক একটু বলে দিই, সেটা হচ্ছে প্রাইড যখন নাউন হয় তখন প্রাইডের ভার্ব হিসেবে কি আসে, তখন প্রাইডের ভার্ব হিসেবে টেক আসে। যেমন করে আমরা যখন হিট টু লিখি না, এই হিট টু মনোযোগ দেয়, তাহলে এটা কি আসে তখন পে হিট টু। হ্যাঁ, আবার আমরা যখন ভিজিটকে নাউন হিসেবে ইউজ করি তখন ওখানে কি ইউজ করি পে আ ভিজিট, কি ইউজ করি আমরা এখানে পে আ ভিজিট। তাহলে একইভাবে ভিজিট যখন নাউন হয় তখন ভিজিটের ভার্ব হিসেবে কি আসে পে আসে, হিট যখন নাউন হয় তখন হিটের ভার্ব হিসেবে কি আসে পে আসে। একইভাবে প্রাইড যখন নাউন হয় তখন প্রাইডের ভার্ব হিসেবে কি আসবে টেক আসবে। তাহলে টেক প্রাইড ইন, এগুলোকে বলা হয় কোলোকেশন। এগুলো কি বলা হয়, এটাও ক্লাসে পড়িয়েছি, এগুলোকে বলা হয় কোলোকেশন। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে কি বলেছে হি টেকস প্রাইড, তাহলে টেক প্রাইড। হ্যাঁ, তাহলে এখানে প্রাইডটা কিসে বসছে, এখানে আমার প্রাইডটা নাউন হিসেবে বসছে, কিসে বসছে নাউন হিসেবে বসছে। তাহলে প্রাইড যখন নাউন হয় তখন প্রাইডের ভাবটা কি হবে, তখন প্রাইডের ভাবটা হবে ইন। তাহলে আমার আনসার হচ্ছে ইন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে প্রাইড যদি ভাব হয়, হ্যাঁ প্রাইড ভাব বলে আমরা যেমন এই সেন্টেন্সেই আমরা প্রাইডটাকে একটু ভাব হিসেবে দেখাই যে হি প্রাইডস হিমসেলফ। প্রাইড যখন ভার্ব হিসেবে বসবে তখন আমাকে এই সাবজেক্টের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে। হি প্রাইডস হিমসেলফ অন হিজ উইল। তাহলে এখানে কি হয়েছে, এখানে হয়েছে প্রাইডটা কি হিসেবে ইউজ হয়েছে ভার্ব হিসেবে করতে হয়েছে। তাহলে আমরা কি বলেছি প্রাইড যখন ভার্ব হিসেবে করতে হবে তখন প্রাইডের প্রেপোজিশন হিসেবে কি হবে প্রাইডের সাথে অন হবে, এই যে প্রাইড অন। ওকে, বুঝছি সবাই? আচ্ছা, আমরা পরের কোয়েশ্চনে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কি বলেছে, হি হিন্টেড দেয়ার সাম লস অফ ট্রেজার। তাহলে হিন্ট, আমরা এটা খুব কমন, খুব পরিচিত এবং বারবার আসে এই জিনিসটা, আমাদেরকে সেটা একটু দেখতে হবে। তাহলে একটু দেখি, হিন্ট মানে হচ্ছে ইশারা করা, ইঙ্গিত করা, কোনো কিছু নির্দেশ করা। হ্যাঁ, হিন্ট, এই যে যেটাকে আমরা বলি ক্লু, ওই যে বলি না ক্লু দেয়া, যে একটু ক্লু দেন, একটু ক্লু দেন, আমরা ক্লুটা ইউজ করি। তো এটা হচ্ছে হিন্ট। আর সবসময় রাখতে হবে হিন্টের সাথে প্রেপোজিশন হিসেবে কি হয় অ্যাড হয়, হিন্টের সাথে প্রেপোজিশন হিসেবে কি হয় অ্যাড হয়। হ্যাঁ, কখন হয়, যখন হিন্টটাকে আমরা কি হিসেবে ইউজ করি ভার্ব হিসেবে ইউজ করি, কি হিসেবে ইউজ করি ভার্ব হিসেবে ইউজ করি। কিন্তু যখন হিন্টকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি তখন হিন্টের সাথে প্রেপোজিশন হিসেবে অফ আসে। ঠিক আছে, যেমন আমরা অনেক সময় বলি যে আ হিন্ট অফ স্যাডনেস, আ হিন্ট অফ স্যাডনেস, একটু খেয়াল করতে হবে। তাহলে এই যে এখানে হিন্ট, এই হিন্ট এখানে নাউন, এটা হচ্ছে আমার কি ড্যাট ডিটারমিনার, যেটাকে আমরা আর্টিকেলও বলি। তাহলে এই হিন্টের সাথে প্রেপোজিশন হিসেবে কি বসে অফ, কখন যখন হিন্টটা নাউন হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে এখানে আমার কি বসছে হি হচ্ছে সাবজেক্ট, আমার হিন্ট হচ্ছে এখানে ভার্ব, তাহলে হিন্ট ভার্ব হিসেবে বসছে। তাহলে হিন্ট যখন ভার্ব হিসেবে বসে তখন হিন্টের সাথে প্রেপোজিশন হিসেবে কি হবে অ্যাড হবে, হিন্টের সাথে প্রেপোজিশন হিসেবে কি হবে অ্যাড হবে। ওকে, তাহলে আমার আনসার হচ্ছে কি অ্যাড। ফাইন, আশা করছি সবাই বুঝছো। আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, কোয়েশ্চেন 6 to 7। ওকে ফাইন, আমরা একটু দেখি কি বলেছে। অপশন এ কি বলছে, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। বি নাম্বারে কি বলছে, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট উইথ ইউ। ওকে ফাইন। সি নাম্বার কি বলছে, শি ইজ লুকিং ফরওয়ার্ড মিটিং ইউ। ওকে ফাইন। ডি নাম্বার কি বলছে, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ওকে ফাইন। তাহলে আমরা একটু দেখি যে এখানে ভুলটা কোথায় হয়েছে বা কি হয়েছে, আমরা একটু দেখি, বা আমরা কোন জায়গায় হয়তো এখানে ভুল করতে পারি। প্রথমটাতে আসি, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু দেখি লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে কি, লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে অধীর আগ্রহে কোনো কিছুর জন্য কি করা, অপেক্ষা করা। অধীর আগ্রহে
কোনো কিছুর জন্য অপেক্ষা করা। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, কোনো কিছু অধীর আগ্রহে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। তাহলে সবসময় একটু মনে রাখতে হবে যে লুক ফরওয়ার্ড টুর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটার সাথে কি যোগ করতে হয়, সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয়। দ্যাট মিনস লুক ফরওয়ার্ড টু সবসময় জেরান্ডকে নেয়। কাকে নেয়? সবসময় জেরান্ডকে নেয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমরা ভুল করতে পারি, যে কাছাকাছি জিনিস আমরা সবসময় এটা ভুল করে রাখি এবং ভুল করি, সেটা হচ্ছে কাম ফরওয়ার্ড টু। কাম ফরওয়ার্ড টু এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা ভার্ব ইন কনফার্ম হবে, সেটা ভার্ব ইন বিএফ, দ্যাট মিনস বেস ফ্রম হবে। তাহলে কাম ফরওয়ার্ড টু প্লাস ভার্ব ইন কনফার্ম বেস ফ্রম, আর লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে অপশন এতে কি করেছে? লুকিং ফরওয়ার্ড টু বসিয়েছে, বাট এখানে করেছে কি মিট, তাহলে এটা হবে না। ওকে ফাইন। অপশন বিতে কি বলেছে? শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, তাও এখানে কি করেছে? মিট। তাহলে এখানে একটা ভুল হয়েছে, আবার এখানে আরেকটা ভুল করেছে, কারণ সাক্ষাৎ করার অর্থে কখনো মিটের সাথে কি হবে না? উইথ হবে না। ওকে ফাইন। এরপরে কি বলেছে? সিতে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু নেই, তাহলে এখানেও ভুল, তাহলে এটাও হবে না, কারণ এখানে ফরওয়ার্ডের পরে টু নেই। আচ্ছা, ডি নাম্বারে কি বলেছে? শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ওকে ফাইন, তাহলে আনসার হচ্ছে আমার শি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ওকে, আশা করছি সবাই বুঝছো। ফাইন। ওকে, আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। ওকে, সবার খুব পছন্দের একটা টপিক, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা পড়েছি অনেকবার করে, কন্ডিশনাল সেন্টেন্স পড়েছি ক্লাসে, কন্ডিশনাল সেন্টেন্সগুলো একদম ডিটেলসে আপনাদেরকে পড়ানো হয়েছে। তো আশা করছি সবাই পেরেছেন কোয়েশ্চেনটা। তারপর আমরা দেখি যে কি হবে কোয়েশ্চেনটা আনসার। আচ্ছা, ইফ অপশন এ, ইফ আই ওয়াজ ইউ আই উইল টেক দ্য জব অফার ইমিডিয়েটলি। ওকে ফাইন। বি নাম্বারে কি বলেছে? ইফ আই এম ইউ আই উইল টেক দ্য জব অফার ইমিডিয়েটলি। ওকে ফাইন। সি নাম্বারে কি বলেছে? ইফ আই ওয়ার ইউ আই উইল টেক দ্য জব অফার ইমিডিয়েটলি। ওকে ফাইন। ডি নাম্বারে কি বলেছে? ইফ আই ওয়াজ ইউ আই উড হ্যাভ টেকেন দ্য জব অফার ইমিডিয়েটলি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে তিনটি অপশন তো অবশ্যই ভুল আছে, তো তিনটি অপশনের মধ্যে ওই অপশনগুলো কেন ভুল সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি। অপশন এতে কি বলেছে? ইফ আই ওয়াজ ইউ। ওকে ফাইন। এখানে বলেছে ইফ আই ওয়াজ ইউ, ইফ আই ওয়াজ ইউ। আচ্ছা, ইফ আই ওয়াজ ইউ, প্রথম কথা হচ্ছে ইফের সাথে যদি আমরা সিম্পল ফার্স্ট ইউজ করি এবং সেখানে যদি মেন ভার্ব হিসেবে বি ভার্ব আসে তাহলে সেটা ওয়াজ না হয়ে সবসময় কী হবে? ওয়্যার হবে। কেন? কারণ আমরা জানি যে আনরিয়েল কন্ডিশন, আনরিয়েল কন্ডিশন, হ্যাঁ, যে আনলাইকলি টু হ্যাপেন, যেটা কখনো ঘটেওনি আবার কি হবে না? ঘটবেও না, আনরিয়েল কন্ডিশন। তো আমরা এই আনরিয়েল কন্ডিশনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন, একটা হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশন, আর একটা হচ্ছে ফিউচার আনরিয়েল কন্ডিশন। ওকে, আচ্ছা, তো ইফের সাথে যদি প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল টেন্স বসে, ইফের সাথে যখন পাস্ট সিম্পল হয়, ইফ প্লাস যদি আমরা এখানে পাস্ট সিম্পল বসাই তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন। সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন। আবার যেটাকে আপনারা সেকেন্ড কন্ডিশন নামে জানেন, যেটাকে আপনারা বলেন কি সেকেন্ড কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনাল, অনেকে অনেকভাবে বলে। ওকে, আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, তাহলে আমার অপশন এতে কি বলেছে? ইফ আই ওয়াজ ইউ, তাহলে এখানে ভুল আছে যে এটা যদি ফার্স্ট টেন্সই করতে হয় তাহলে এটা অবশ্যই কী করতে হবে? ওয়্যার করতে হবে। আবার পরে এখানে দেখছি আমরা ফিউচার, তাহলে এটা হবেই না, এটা আমি যাচ্ছে না। অপশন বিতে দেখি ইফ আই এম ইউ। ওকে ফাইন। আই টেক, তাহলে এখানে আবার ফার্স্ট টেন্স চলে আসছে, তাহলে অপশন এটাও হবে না। অপশন সিতে কি বলেছে? ইফ আই ওয়্যার, একটু খেয়াল করতে হবে, ওয়্যার, এই যে ওয়্যার, হ্যাঁ, আনরিয়েল কন্ডিশন, হ্যাঁ, আনরিয়েল কন্ডিশন। ইফ আই ওয়্যার ইউ। ওকে ফাইন। তাহলে ইফ প্লাস আমরা কি পেয়েছি? পাস্ট সিম্পল প্লাস এখানে কি হবে? এখানে হবে পাস্ট কন্ডিশনাল। এখানে কি হবে? এখানে হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল হয়ে কি থাকবে? একটা সাবজেক্ট, উড কুড মাইট, উড কুড মাইট থাকবে এবং ভার্ব ইন কনফার্ম হবে এরপরে বেস ফর্ম। ওকে, তাহলে ইফ আই ওয়্যার ইউ আই উড টেক দ্য জব অফার ইমিডিয়েটলি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা ডি নাম্বারটা একটু দেখি। ইফ আই ওয়াজ ইউ, এটা কিন্তু ওয়াজ হবে না, এটা কি হবে না? ওয়াজ হবে না, তাহলে এখানেও ভুল আছে। ওকে, তাহলে আমার আনসার হচ্ছে কি ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম তাহলে কি করতাম? আই উড টেক দ্য জব অফার, যে জব অফারটা করা হয়েছিল সেটা আমি নিয়ে নিতাম ইমিডিয়েটলি, খুব শীঘ্রই সেটা আমি নিয়ে নিতাম, হ্যাঁ, খুব দ্রুততার সাথে আমি সেটা
নিয়ে নিতাম। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা হ্যাঁ, সব সময়ের মতোই এবারও আসছে যে স্পেলিং, প্রতিবারই আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটি সিনোটে একটা স্পেলিং আসে, এবার খুব সম্ভবত দুটো স্পেলিংই দিয়েছে। ওকে ফাইন, কি বলেছে একটু দেখি, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, কোয়েশ্চেন্স 8 থেকে 9। আচ্ছা তাহলে আমরা অপশনগুলো দেখে মনে হচ্ছে এখানে আসছে কি অ্যাকোয়েন্টেন্স, হ্যাঁ পরিচিতি বলি আমরা যেটাকে। তো এটা অনেকেরই পারার কথা, কারণ আমি ক্লাসে যখন স্পেলিং নিয়ে আলোচনা করি বা কিছু স্পেলিংয়ের টেকনিক আমি দেখিয়েছি আপনাদেরকে, তো সেখানের মধ্যে এটা ছিল। তারপরও আমি সবার জন্য একটু বলে দিচ্ছি যে এই জিনিসটা মনে রাখার জন্য একটা আমরা বাংলা টেকনিক ফলো করব, যে আকুয়া মধ্যে টি আনছে, আকুয়া মধ্যে টি আনছে। একটু দেখি আমরা এটা, আকুয়া মধ্যে টি আনছে, এটা মনে রাখার জন্য জাস্ট আমরা স্পেলিংগুলো যেটা হয় কি যে কাছাকাছি যখন থাকে না আমরা একটু কনফিউজড হয়ে যাই যে এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে। তো সেক্ষেত্রে সেগুলো মনে রাখার জন্য প্রথম কথা হচ্ছে পড়ার সময় আমাদেরকে একটু মনোযোগী হতে হবে। একটু মনোযোগী হলে অবশ্য এই টেকনিকগুলো আর প্রয়োজন হয় না। যদি অনেক স্টুডেন্ট থাকে যে সবাই সব কিছু সমানভাবে ধারণ করতে পারে না, তো তাদের জন্য আসলে এই টেকনিকগুলো দেয়া, যে এইগুলো একটু দিলে তখন তারা কমফোর্টেবল ফিল করে এবং তারা বেশি বেশি স্পেলিং মনে রাখতে পারে। তাহলে কি বলেছে এখানে, আকুয়া মধ্যে টি আনছে। তাহলে আমরা একটু দেখি আকুয়া, আকুয়া বানানটা একটু দেখি, এ সি কিউ ইউ এ, আকুয়া। ওকে আচ্ছা, এরপর বলছে মধ্যে, তাহলে কোনো কিছুর মধ্যে অবস্থান বুঝাতে আমরা কি বলি, ইন। হ্যাঁ, কোনো কিছুর মধ্যে অবস্থান বললে আমরা কি বলি, ইন। আচ্ছা এরপর কি আনছে, টি, টি কি করছে, আনছে, আনছে। আমরা যে বাংলা টেক্সট লিখি না, আমরা তো সবাই এটাতে এক্সপার্ট। হ্যাঁ, আমরা ইংলিশকে বাংলিশ করে লিখতে সবাই অভ্যস্ত। আচ্ছা তো আনসি, তাহলে কি হলো, অ্যাকোয়েন্টেন্স, তাহলে এ সি কিউ ইউ এ আই এন টি এ এন সি ই। তাহলে এই অপশনটা কোথায় আছে আমরা একটু দেখি। অপশন এতে বলেছে এ কিউ, তাহলে এটা হবে না। অপশন সিতে বলেছে এ কিউ, এটা হবে না। অপশন ডিতে বলেছে এ সি কিউ ইউ এ নেই, আখোয়া কিন্তু এটা, হ্যাঁ এ নেই, তাহলে এটা হবে না। তাহলে আনসার হচ্ছে অপশন বি, আনসার হচ্ছে আকুয়া মধ্যে টি আনছে। ওকে আচ্ছা ওকে ফাইন, আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। ওকে, এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি নিউমোনিয়া। এটা খুব কমন, এটা সবসময় আমরা ক্লাসে বলি এবং এটা সবসময় আমাদের ক্লাস টেস্টে অনেকবার দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা সবাই জানি নিউমোনিয়া, নিউমোনিয়া মানে আগে একটা কি আসে, পি আসে। তাহলে একটু দেখি, ফিওমোনিয়া না, তাহলে এটা হবে না। এখানে বলা আছে কি ফিওমোনিয়া, এখানে বলা আছে কি ফিওমোনিয়া, তাহলে এটা হবে না, অপশন এ হবে না। অপশন বিতে নিউমোনিয়া, তাহলে এখানে কোনো পি নেই, তাহলে এটা হবে না। এখানেও কোনো পি নেই, তাহলে এটা হবে না। তাহলে এখানে কি বলা আছে, নিউমোনিয়া, কি বলা আছে, নিউমোনিয়া, একটু খেয়াল করতে হবে। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করছি সবাই এটা পেরেছেন। আচ্ছা আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। হ্যাঁ, কোয়েশ্চেন নং 10 কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেমপ্লেট, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেমপ্লেট। তাহলে আমরা একটু প্রথমে আমাদেরকে এইটা একটু জানতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কন্টেমপ্লেট। খুব কমন ওয়ার্ড, প্রায়শই পরীক্ষায় আসে, কন্টেমপ্লেট। ওকে ফাইন, বলেছি কি কন্টেমপ্লেট। আচ্ছা কন্টেমপ্লেট শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা, কোনো কিছু চিন্তা করা। হ্যাঁ, কোনো কিছু চিন্তা করা, হ্যাঁ কন্টেমপ্লেট, বা মনস্থ করা, কোনো কিছু মনস্থ করা, ঠিক আছে, মনে আনা, কোনো কিছু নিয়ে ভাবা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেমপ্লেট। তাহলে আমরা একটু দেখি, প্রথমে এখানে বলছি কি লার্ন, লার্ন হচ্ছে শেখা, তাহলে এটা হবে না। এরপর হচ্ছে কি আপিল, আপিল মানে আবেদন করা কোনো কিছুর জন্য, তাহলে এটা হবে না। এরপর বলছে পন্ডার, পন্ডার মানে কোনো কিছু গভীরভাবে ভাবা, চিন্তা করা, তাহলে আনসার হচ্ছে কি পন্ডার। এরপর বলছে ফরগেট, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, তাহলে আমরা আনসার পেয়ে গেছিলাম কি, আমাদের আনসার হচ্ছে কি পন্ডার। ওকে ফাইন, আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই।
কোয়েশ্চেন নং 11 কি বলেছে? ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানলিভেন। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানলিভেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যানলিভেন? আমাদেরকে অ্যান্টোনিম বের করতে হলে আগে এটা অর্থ জানতে হবে। অ্যানলিভেন মানে হচ্ছে কি করা? জীবিত করা। কি করা? জীবিত করা, বা কোনো কিছুতে কি করা? প্রাণ সঞ্চার করা। কোনো কিছুর মধ্যে কি করা? প্রাণ সঞ্চার করা। ওই যে আমরা পার্সনিফাই, যেটাকে আমরা পার্সনিফাই বলতে পারি, যেটাকে আমরা কি বলতে পারি? পার্সনিফাই বলতে পারি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড? এখানে আমাকে কি বের করতে বলেছে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বের করতে বলেছে। ওকে আচ্ছা, তাহলে জীবিত করা বা প্রাণ সঞ্চার করা, তার মানে কি? কোনো কিছুকে লাইভলি থাকা, কোনো কিছুকে লাইভলি করে রাখা, মানে এটা হচ্ছে একদম আমার ডিজেক্টেডের মানে ঠিক অপোজিট ওয়ার্ড। হ্যাঁ, বা মন মরা হয়, আমরা যে ডিপ্রেশনে চলে যাওয়া বলি না, এই ডিপ্রেশন এর একদম ঠিক অপোজিট ওয়ার্ড হচ্ছে কি? অ্যানলাইভেন। ওকে আচ্ছা, তাহলে একটু দেখি আমরা অ্যান্টোনিম কি হতে পারে। এখানে কি বলেছে? ডিপ্রেস। ডিপ্রেস মানে হচ্ছে মন মরা হয়ে যাওয়া। তাহলে মন মরা হয়ে যাবে, এটা আসছে কোত্থেকে? ডিপ্রেশন থেকে। কোথেকে আসছে? ডিপ্রেশন থেকে। তাহলে আমার এটা আনসার হবে। এরপরে কি বলছি? ইমাজিন। ইমাজিন মানে কি করা? কল্পনা করা। তাহলে আমার এটা এটার সাথে যাচ্ছে না, তাহলে ইমাজিন কি নিতে পারবো না আমরা। এবং কি বলেছে? অ্যাকোস্ট। খুব দারুণ একটা ওয়ার্ড। অ্যাকোস্ট শব্দের অর্থ হচ্ছে অপরিচিত কারোর সাথে গায়ে পড়ে কথা বলা। অপরিচিত কারোর সাথে গায়ে পড়ে কথা বলা। ওকে, অপরিচিত কারোর সাথে গায়ে পড়ে কথা বলা মানে নিজে নিজে কথা শুরু করা। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন। আর রিফ্রেইন শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। রিফ্রেইন শব্দের অর্থ হচ্ছে কি? বিরত থাকা। তাহলে আমরা অ্যান্সার হিসেবে পাচ্ছি কাকে? ডিপ্রেসকে। ওকে ওকে ফাইন। আমরা পরের কোয়েশ্চেনে যাই। ওকে ফাইন। কি বলেছে? ম্যাচ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম উইথ ইটস মিনিং। তার মানে একটা ফ্রেজেস এবং ইডিয়মসে কোয়েশ্চেন আসার কথা, যেটা আমরা ক্লাসে বারবার বলেছি, সেই কোয়েশ্চেনটা এখানে আসছে। একটু দেখি। আফটার লুজিং দ্য কম্পিটিশন রহিম ডিসাইডেড টু থ্রো ইন দ্য টাওয়াল। তাহলে আমার এখানে এই যে থ্রো ইন দ্য টাওয়াল, এটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট ওয়ার্ড। থ্রো ইন দ্য টাওয়াল, এটাই হচ্ছে আমার ফ্রেজ। হ্যাঁ, এটা কি? এই ফ্রেজটা কোথেকে আসছে? আমরা যখন ফ্রেজ পড়ি আমরা সবসময় চেষ্টা করি কি? ফ্রেজ মুখস্থ করে ফেলবো। ভাই, ফ্রেজ যখন আমরা পড়তে যাব, এত ফ্রেজ মুখস্থ করা আসলে পসিবল না। তো ফ্রেজ যখন আমরা পড়বো তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ফ্রেজের উৎপত্তিটা কোত্থেকে হয়েছে। হ্যাঁ, আমাদেরকে সবসময় সেই জিনিসটা দেখতে হবে। আমি ক্লাসে কিন্তু অনেকবার করে পড়িয়েছি, ডক ইন দ্য ম্যানজার দিয়ে অনেক এক্সাম্পল দিয়েছি, আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা হয়তো অনেকে রিলেট করতে পারবেন এখন জিনিসগুলো। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু দেখতে হবে যে ফ্রেজ কোত্থেকে আসছে উৎপত্তি হয়ে, সেই জিনিসগুলো দেখতে হবে। না হলে ফ্রেজ আমরা বেশি মনে রাখতে পারবো না, কারণ মুখস্থ করলে এটার স্থায়িত্ব হয় কিছুদিন, এরপরে নতুন আইডিয়া যখন আসে তখন পুরাতন আইডিয়াগুলোকে আমাদেরকে কী করে ফেলতে হয়? ছেড়ে দিতে হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে কি বলেছে? থ্রো ইন দ্য টাওয়াল। তাহলে থ্রো ইন দ্য টাওয়াল ধরলাম যে এটা একটা অপরিচিত শব্দ, তার মানে কি? টাওয়ালটা কি করা? ছুঁড়ে মারা, নিক্ষেপ করা। এই ফ্রেজটা আসছে বক্সিং গেম থেকে। কোথেকে আসছে? বক্সিং। আমরা সবাই কম বেশি জানি, এই গেমটা দেখছি। বক্সিংয়ে কি হয়? বক্সিংয়ে একটা জিনিস মানা হয় যে বক্সাররা যখন বক্সিং করে, তো এক পর্যায়ে যখন কোনো বক্সার কি করে ফেলে, যে রিংয়ের মধ্যে টাওয়ালটা ফেলে দেয়, তাহলে রিংয়ের মধ্যে টাওয়ালটা ফেলে দেওয়ার অর্থ হচ্ছে কি? সে সারেন্ডার করেছে, সে আর কি করবে না, সে আর মারামারিতে নাই, সে সারেন্ডার করে ফেলেছে এবং সে পরাজয় মেনে নিয়েছে। হ্যাঁ, তাহলে এই ঠিক ওই জায়গায় থেকে কিন্তু এটা আসছে। তাহলে এখানে কি বলেছে দেখেন? আফটার লুজিং দ্য কম্পিটিশন রহিম ডিসাইডেড টু থ্রো ইন দ্য টাওয়াল। সে সিদ্ধান্ত নিয়েছিল কি করার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে আমরা একটু দেখি। অপশন এ, কমপ্লেন অ্যাবাউট দ্য সিচুয়েশন। এখানে কি কমপ্লেনে কিছু ছিল? হ্যাঁ, ছিল না। হ্যাঁ, তাহলে এটা হবে না। এরপর কি বলেছে? গিভ আপ। গিভ আপ মানে কি? ত্যাগ করে দেয়া, একদম গিভ আপ, সে আর পারছে না। অর কুইট মানে কি? ত্যাগ করা। তার মানে সে রিং ত্যাগ করেছে, সে পরাজয় মেনে নিয়েছে, সে সারেন্ডার করেছে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমার কি? অ্যান্সার। বাকিগুলো দেখি। স্টার্ট ওভার এগেন, আবার শুরু করা। তাহলে এটা আবার শুরু করা না। ওকে ফাইন। এরপর হচ্ছে কি? সেলিব্রেট দ্য লস, মানে সে যে হেরে গেছে, হ্যাঁ, সেটাকে কি করা? উদযাপন করা। না, এটা কিন্তু না। তাহলে আমার আনসার হচ্ছে কি? গিভ আপ অর কুইট। ওকে, তো আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং কোয়েশ্চেনটা অ্যানালাইজ করে দেখলাম যে এখানে যে কোয়েশ্চেনগুলো আসছে, কোয়েশ্চেনগুলো তুলনামূলক 2-1টা কোয়েশ্চেন ছাড়া বাকিগুলো মানে সবার পারার কথা।
বাকিগুলো সবাই পারবে। তো সবার জন্য শুভকামনা এবং একটা ভালো রেজাল্ট সবাই করবে সেটাই আশা করছি। আর পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি, সবার সাথে দেখা হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে আমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, সবাই সাবস্ক্রাইব করবা। নতুন নতুন ইংলিশের ভিডিও, টিপস, ট্রিক্স এবং গাইডলাইন নিয়ে আমি আসছি আপনাদের সাথে। সো সবাই, আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ 360। দ্যাট মিনস আমরা সব কিছু কভার করার চেষ্টা করব এখানে। তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবার জন্য শুভকামনা। ওকে, থ্যাংক ইউ।